ডিপ স্টেট বেশ জুড়ে সুরে আলোচিত শব্দ এখন। এই ডিপ স্টেটের সাথে আবার এখন যুক্ত হয়েছে জুলাই সনদের সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন। আমরা একটা একটা করে দেখি। সেই জুলাই সনদের আগে আমরা যদি ডিপ স্টেটের সংজ্ঞাটা নিরূপণ করি, আসলে ডিপ স্টেটটা কি? ডিপ স্টেটটা হচ্ছে, যদি আমাদের বাঙালি ভাষায় বলি, সেটা হচ্ছে সরকারের ভেতরে আরেকটি সরকার থাকে। সেই সরকার থাকে অদৃশ্যমান, তাকে ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তারা খুবই ক্ষমতাবান, তারা ক্ষমতাকে প্রভাবিত করতে পারেন তাদের বুদ্ধিমত্তা, কৌশল এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলা আদায়ের মাধ্যমে। এই ডিপ স্টেটকে আবার হয়তোবা বলতে পারেন যে প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপের সাথে এটার মিল করা যাবে না, এই কারণেই প্রেসার গ্রুপ হচ্ছে জনগণের পক্ষে আনার জন্য দৃশ্যমান কিছু সংস্থা, সংগঠন, অর্গানাইজেশন থাকে। তারা সরকারের নীতি নির্ধারণী বিষয়গুলোতে প্রভাব বিস্তার করে এবং এই ক্ষেত্রে কখনো তারা দৃশ্যমান হয়, আবার অদৃশ্য থেকেও তারা কাজ করতে পারে সেই প্রেসার গ্রুপগুলা। কিন্তু ডিপ স্টেটের ক্ষেত্রে যেটা মূলত আসে তারা সেটা হচ্ছে যে সরকারের ভিতরে থেকে বা বাইরে থেকে বা অন্য জায়গায় থেকে তারা অদৃশ্যমান থেকে প্রভাব বিস্তার করেন এবং ফোর্স ক্রিয়েট করেন এবং লোভ দেখান, অবৈধ অনৈতিক লোভগুলা দেখান, যাতে করে সরকার বা যারা সমাজ চালাচ্ছেন তাদেরকে প্রভাবিত করে নিয়ে যাওয়া যায় তাদের গ্রুপে। এটি হচ্ছে মূলত পার্থক্য ডিপ স্টেট এবং এই আপনার প্রেসার গ্রুপের। আসি এখন ডিপ স্টেটের ব্যাপারে কেন আলোচনাটা নিয়ে আসলাম আমি আজকের এই ভিডিওতে। বিগত সরকারের একজন উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম বলেছেন যে হাদি হত্যার সাথে ডিপ স্টেট জড়িত। আরেকজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে ডিপ স্টেট তিনি চুকে দেখেছেন। এই ডিপ স্টেটে তিনি আরও যোগ করেছেন যে শুধু দেশের ভিতর নয়, বিদেশের লোকজনও জড়িত এবং তিনি তাদেরকে জানেন এবং চেনেন বলেছেন। প্রথমেই হাদি হত্যার সাথে তাদেরকে অভিযুক্ত করে আমি মনে করি রিমান্ডে আনা দরকার। আমি একটু সাইটেই রাখি হাদি হত্যার বিচারটা এই মুহূর্তে, আমি অন্য বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। সেই ডিপ স্টেটে যদি কারা জড়িত এবং কারা প্রভাবিত করেছে সেই শক্তিকে যদি আসিফ মাহমুদ সাহেব জানেন, তাহলে তিনি তো গুরুতর অপরাধ করেছেন। তার এটা প্রকাশ করা উচিত এখন রাষ্ট্রের সামনে, জাতির সামনে, এখন যেহেতু নির্বাচিত সরকার। তাহলে এই ডিপ স্টেট কি করতে চেয়েছিল? সেই ডিপ স্টেট কি 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল? সেটারও কিছু গ্রাউন্ডস আমরা দেখেছি। সেই ডিপ স্টেট চেয়েছিল যে 2029 সাল পর্যন্ত থাকলে সেখানে কি হবে, সব বিএনপির যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের সবার বিচার হয়ে যাবে। তারা যদি মামলা হয়ে যায়, বিচার হয়ে যায়, তাহলে তো সাজা দিয়ে দেওয়া যাবে, দিয়ে সেখান থেকে তাদেরকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে, তাহলে তারা তাদের ডিপ স্টেটের প্ল্যানকে বাস্তবায়িত করতে পারবেন। তার মানে কি বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা করা হয়েছিল। দ্বিতীয়ত আসেন, এই ডিপ স্টেট কারা রিপ্রেজেন্ট করে? যেহেতু তিনি বলছেন তিনি জানেন, তার সাথে তাদের কথা হয়েছে, তিনি তাহলে প্রকাশ করুন এরা কারা। সেই ডিপ স্টেটই কি মূলত নির্বাচনে প্রভাবিত করেছে কিনা? নির্বাচনের যে গোয়েন্দা রিপোর্ট আসে, সেই গোয়েন্দা রিপোর্টে নির্ভরযোগ্য সূত্র, আমাকে যদি প্রশ্ন করেন দর্শক, আমি আপনাদেরকে সেটার অথেন্টিকেশন দিতে পারবো না। নির্ভরযোগ্য সূত্রে খবর চলে আসে যে বিএনপি প্রায় 290টা বা 92টা পেয়ে যাচ্ছে। কি করতে হবে? বিএনপিও এত আসন নিয়ে ক্ষমতায় যেতে অস্বস্তি ফিল করে। তখনই কি ডিপ স্টেট কাজ করে। আর সেই নির্বাচনের পরপরই টিআইবি সহ অনেকেই এই ডিপ স্টেটের প্রসঙ্গটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এই নির্বাচনে এই ডিপ স্টেটই কি, আপনি খেয়াল করুন, এই ডিপ স্টেটই কি যে একই কনসেপ্টের দ্বারা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, তারপরে আপনার মনে করেন মুজাহিদ সাহেবের ফাঁসি হলো,
এই ডিপ স্টেটের প্রভাবের কারণেই কি এটিএম আজহারুল ইসলাম তিনি আদালতে রিভিউয়ের মাধ্যমে আবার সেখান থেকে মুক্তিও পেয়ে যান, মুক্তি পেয়ে সেখানে তিনি এমপিও হয়ে যান? এটাই কি ডিপ স্টেট? আরও আছে। জনাব মুজাহিদ নিজামী এবং কাদের মোল্লা, তাদের ফাঁসি হয়েছে। ফাঁসিটা কতটুকু বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতার সহিত হয়েছে বা না হয়েছে আমি ওই আলোচনায় এখানে যেতে চাচ্ছি না, কিন্তু তাদের সন্তানরা তো নির্বাচিত এসেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব অবশ্য ফাঁসি হয়নি, তার যাবজ্জীবন হয়েছিল। তার সন্তানরা কি এতটাই জনপ্রিয় যে তারা সবাই নির্বাচিত হয়ে আসেন? এটা কি ডিপ স্টেট? খেয়াল করুন দর্শক, আমি একের পর এক এই ডিপ স্টেটের প্রসঙ্গটা কেন নিয়ে আসছি আমি আমার ভিডিওর শেষের অংশ গিয়ে আমি বলবো। তাহলে এই নির্বাচনে ডিপ স্টেটের ভূমিকা কী ছিল, বা এই ডিপ স্টেট কেনই বা তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল? তাদের স্বার্থের বিনিময়ে। সেই ডিপ স্টেটে তাহলে এনসিপির যারা বলছেন যে দুইজন বলেছেন, তার মানে অনেকেই তারা জানেন এটার সাথে কি সেই এনসিপিকেই তো বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে তাদেরও অনেকে নির্বাচিত হয়ে আসবে। তিনি নির্বাচনের আগেই কেন বুঝতে পারলেন যে এনসিপির কয়েকজন নির্বাচিত হয়ে যাবে? আমি তাৎক্ষণিকভাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম তাহলে কি নির্বাচন বোঝাপড়ার হয়ে যাচ্ছে কিনা। যাই হোক, সেই যে গোয়েন্দা রিপোর্টে বিএনপির প্রায় 290টির মতো জিতে যাওয়ার কারণে বিএনপি সেটাতে অস্বস্তি ফিল করে এবং বিএনপি বলে আমরা চাই অবশ্যই সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় যেতে, কিন্তু আমরা চাই সকলকে নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে। তাহলে কি এখানে ডিপ স্টেট কাজ করে কারো আসন কিছু কমিয়ে দিয়েছে, কারোটা কিছু বাড়িয়ে দিয়েছে? কোটি টাকার প্রশ্ন। ডিপ স্টেট, এই ডিপ স্টেট এখন কি চাচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন করতে। ইয়েস, জুলাই সনদের বাস্তবায়নের বিপক্ষে বিএনপি কখনো নয়। বিএনপিও বলছে আমরাও জুলাই সনদ চাই, তবে মনে রাখতে হবে এভরিথিং হ্যাভ টু কাম বেসড অন এ কনস্টিটিউশনাল গ্রাউন্ড। এই ডিপ স্টেটই কি চাচ্ছে তাহলে জুলাই সনদকে বাস্তবায়ন করে আবারও তাদের পুরানো যে চিন্তা, যেটা বাস্তবায়নের পরিকল্পনা তারা করেছিল, সে পথেই তারা হাঁটবে কিনা? সতর্ক হতে হবে এই সরকারকে। জুলাই সনদ যেহেতু গণভোট এখন বাংলাদেশের সংবিধানে নেই, যদিও জিয়া রহমান সাহেব করেছিলেন, কিন্তু এখন বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানে নেই। কিন্তু অধ্যাদেশের মাধ্যমে প্রধান রাষ্ট্রপতির বলেন আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মতিতেই মূলত এই গণভোটটার আয়োজন করা হয়। কিন্তু যাই করি না কেন আমাদেরকে সেটা ডিপ স্টেটের দ্বারা প্রভাবিত না হয়ে সংবিধানের আলোকে, সংবিধানকে বেস ধরেই আমাদেরকে করতে হবে। আসুন তাহলে এই ডিপ স্টেটকে নিয়ে আমাদেরকে কি ভাবতে হবে। একদিকে আমরা বলছি পুরনো বন্দোবস্ত আমরা চাই না, নতুন বন্দোবস্ত চাই। তাহলে সেই পুরনো বন্দোবস্তের যে গতানুগতিক রাজনীতির দ্বারা যে সরকারের ভেতরে সরকারের ভেতরে ডিপ স্টেট, সেটাকেই তো আমরা প্রশ্রয় দিচ্ছি। আমি যদি জনগণের দ্বারা নির্বাচিত হই এবং জনগণের ম্যান্ডেট নিয়েই তো বিগত সরকারের এই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ সাহেবরা ছিলেন, তাহলে তারা কেন ডিপ স্টেটকে কাছে টানলেন? ডিপ স্টেটের সাথে তারা কেন বোঝাপড়া করতে গেলেন? 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যবস্থা করা হবে যদি তাদেরকে কিছু স্বার্থ দেওয়া হয়। হ্যাঁ, সেই যাত্রায় হয়তো বা বিএনপি রাজনৈতিকভাবে সফল হয়েছে। বিএনপি বুঝতে পেরেছে যে সরকারের ভেতরের সরকার কি করতে চাচ্ছে। নির্বাচন হয়েছে, গণভোটেরও একটা আয়োজন হয়েছে, কিন্তু সেই গণভোটে আবার দেখুন ডিপ স্টেট। গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে 2 বার, দর্শক আপনারা খেয়াল করুন, এবং সেই ঘোষণায় 10 লক্ষ ভোট বাতিল করে গণভোটের ফলাফল কেন ঘোষণা করা হলো? আবারও ডিপ স্টেট। তাহলে আপনি যদি, আমি
ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করব এটা বলে, যদি আপনি জনগণের উপর বিশ্বাস করেন, জনগণই যদি হয় আপনার সকল ক্ষমতার উৎস শক্তি, তাহলে আপনি এই ডিপ স্টেটের নামে ডক্টর ইউনূস সাহেবের কথা বলুন আর এনসিপির কথা বলুন, কেন তারা জনগণের উপর নির্ভরশীল না হয়ে সেই যে কনস্পাইরেসির উপর ভিত্তি করেই তারা রাজনীতি পরিচালনা করতে চান, কেন তারা সেইভাবে কথা বলেন। আর এই ডিপ স্টেটই কি এখন জুলাই সনদকে এই মুহূর্তে সংবিধানের বাহিরে গিয়ে হলেও বাস্তবায়ন করার নামে সরকারকে অস্থিতিশীল করতে চায় কিনা, কিংবা অগণতান্ত্রিক এবং তৃতীয় শক্তি এবং সর্বোপরি সংবিধান বিরোধী বা সংবিধান বাতিল করে কোনো ধরনের কনস্টিটিউশনাল টার্মোয়েল সমাজে নিয়ে আসতে চায় কিনা, সেটা আমাদেরকে সতর্কতার সহিত বিবেচনা করতে হবে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে, কাজেই বিএনপি জনগণের উপরে নির্ভর করবে এবং যেটাই করবে বিএনপি কনস্টিটিউশনালি করবে, কোনো ডিপ স্টেট এর মাধ্যমে নয়। সেই ডিপ স্টেট যতই ডিপ হোক না কেন, জনগণের স্টেটটাই হচ্ছে সবচেয়ে গভীর, ডিপ স্টেট নয়। আজ এ পর্যন্তই।